রাম পাঁচফোড়নে সবাইকে আবারও স্বাগত। আজকে একটা নতুন ছোট্ট প্রচেষ্টা নিয়ে এসেছি। জানি না কতটা মানে ভালোভাবে বা সঠিকভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো, কিন্তু চেষ্টা করব একটু ভালো করে করার। মানে আমি যতটা পারি বা আমি যতটা শিখেছি নিজে, তার উপর ভিত্তি করে আজকে আমি একটা ছোট্ট প্রচেষ্টা আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে, আজকে তো আমরা সবাই জানি আজকের দিনটা আমাদের সবার কাছে খুবই স্মরণীয়। বাঙালির কাছে বা সাহিত্য যারা ভালোবাসে বা যারা সাহিত্যিক, তাদের কাছে এই দিনটা সত্যিই খুব আনন্দের এবং সত্যিই খুব গর্বের জিনিস। আজকে 162তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকীতে সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। তো সেই উপলক্ষে, জন্মশতবার্ষিকী উপলক্ষে আমি একটা উপস্থাপনা আজকে করব রবীন্দ্রনাথকে ঘিরে। জানি না কতটা করতে পারবো, তবে চেষ্টা করছি। আমারই পছন্দের একটি জায়গা থেকে আপনাদের কাছে আমি একটা উপস্থাপন করব। ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করে দেবেন, কারণ আমি একদম প্রশিক্ষণ নই যে হ্যাঁ আমি একদম সঠিক বলতে পারি। হয়তো একটু একটু ভুল হতে পারে বলতে গেলে, তো আমাকে ক্ষমা করে দেবেন। যারাই অনেকে আছেন অভিজ্ঞ তারা আমার থেকে, তো তাদের কাছে আমি সত্যি ক্ষমা প্রার্থী। তো আমি সোনার তরী থেকে রবীন্দ্রনাথের যেতে নাহি দিব বলে একটি কাব্য আছে, তো সেটাই আমি আজকে উপস্থাপনা করব। এটি আমার খুব পছন্দের। হ্যাঁ, একটু বড়, কিন্তু এটার যে ভাষা, এটা অনবদ্য। মানে আমার কাছে খুব ভালো লাগে, মানে হৃদয় ছুঁয়ে যায় যেটাকে বলে, সেটা হচ্ছে এটা। মানে আমি এটা যতবারই পড়ি ততবারই আমার ভীষণই ভালো লাগে। তো সেটাই আজকে আমি এখানে উপস্থাপনা করছি। শুরু করলাম। দুয়ারে প্রস্তুত গাড়ি, বেলা দুপুর। হেমন্তের রৌদ্রগমে হতেছে প্রখর। জনশূন্য পল্লী পথে ধূলি উড়ে যায় মধ্যাহ্ন বাতাসে। স্নিগ্ধ অশোকের ছায় ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্রপাতে ঘুমায় পড়েছে। যেন রৌদ্রময় রাতে ঝাঁঝা করে চারিদিকে নিস্তব্ধ নিঝুম, শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম। গিয়েছে আসি, পূজার ছুটির শেষে ফিরে যেতে হবে। আজই বহুদূর দেশে সেই কর্মস্থানে। ভৃত্যগণ ব্যস্ত হয়ে বাঁধিছে জিনিসপত্র। দরাদরি লয় হাঁকাহাঁকি ডাকাডাকি, এ ঘরে ও ঘরে ঘরের গৃহিণী চক্ষু ছলছল করে। ব্যাধিছে বক্ষের কাছে পাষাণের ভার, তবুও সময় তার নাহি কাঁদিবার। একদণ্ড তরে বিদায়ের আয়োজনে ব্যস্ত হয়ে ফিরে, যথেষ্ট না হয় মনে যতবারে বোঝায়। আমি বলি, এ কি কাণ্ড! এত ঘট, এত পট, হাঁড়ি সরা ভাণ্ড, বোতল, বিছানা, বাক্স, রাজ্যের বোঝায় কি করে গো লয়? কিছু রেখে যাই, কিছু লই সাথে। সে কথায় কর্ণপাত নাহি করে কোনোজন। কি জানি, দৈবাৎ এটা ওটা আবশ্যক যদি হয় শেষে, তখন কোথায় পাবে বিভূই বিদেশে? সোনামুখ, সরু চাল, সুপারি ও পান, ও হাঁড়িতে ঢাকা আছে 2-4 খান গুড়ের পাটালি, কিছু ঝোলা নারিকেল, 2 ভাণ্ড ভালো রাই সরিষার তেল, আমসত্ত্ব, আমচুর, সেরা দই, দুধ, এইসব শিশি কৌটা ওষুধ বিশুদ্ধ। মিষ্টান্ন রহিল কিছু হাঁড়ির ভিতর, মাথা খাও ভুলিও না, খেয়েও মনে করে। বুঝি না যুক্তির কথা, বৃথা বাক্যবার, বোঝাই হইলে উঁচু পর্বতের ন্যায়। তাকানো ঘড়ির পানে, তারপরে ফিরে চাহিয়া প্রিয়ার মুখে কহিলাম ধীরে, তবে আসি। অমনি ফিরায় মুখখানি, নতশিরে চক্ষু পড়ে বস্ত্রাঞ্চল টান, অমঙ্গল অশ্রুজল হইল গভীর। বাহিরে দ্বারের কাছে বসে অন্যমন, কন্যা মোর 4 বৎসরের। এতক্ষণ অন্য দিনে হয়ে যেত স্নান সমাপন। দুটি অন্ন মুখে না তুলিতে আঁখি পাতা মুদিয়া আসিত ঘুমে। আজি তার মাতা দেখে নাই তারে।
এত বেলা হয়ে যায়, নাই স্নানাহার। এতক্ষণ ছায়া প্রায় ফিরিতেছিল সে মোর কাছে ঘেঁষে ঘেঁষে। চাহিয়া দেখিতেছিল মৌন নির্বিশেষে বিদায়ের আয়োজন। শ্রান্ত দেহে এবে বাহিরের দ্বারপ্রান্তে কি জানি কি ভেবে চুপি চাপি বসেছিল। কহিনু যখন, মাগো, আশিকেকে কহিল বিষণ্ণ নয়ন, ম্লান মুখে, যেতে আমি দিব না তোমায়। যেখানে আছিল বসে রহিল সেখানে, ধরিল না বাহু মোর, রুধিল না দ্বার, শুধু নিজ হৃদয়ে স্নেহ অধিকার। প্রচলিত যেতে আমি দিব না তোমায়। তবুও সময় হলো, শেষ তবু হার যেতে দিতে। ওরে মোর মোর মেয়ে, কে রে তুই? কোথা হতে কি শকতি পেয়ে কহিলি এমন কথা এত স্পর্ধা ভরে, যেতে আমি দিব না তোমায়? চরাচরে কাহারে রাখিবি ধরে, দুটি ছোট্ট হাতে গড়িবিনি, সংগ্রাম করিবি কার সাথে? বসে গৃহদ্বার প্রান্তে শান্ত ক্ষুদ্র দেহ, শুধু লয় ওইটুকু বুক ভরা স্নেহ। ব্যথিত হৃদয় হতে বহু ভয় লাজে, মর্মের প্রার্থনা শুধু ব্যক্ত করা সাজে। এ জগতে শুধু বলে রাখা, যেতে দিতে ইচ্ছা নাহি, হেন কথা কে পারে বলিতে, যেতে নাহি দেব। শুনি তোর শিশু মুখে স্নেহের প্রবল গর্ব পানি, সকৌতকে হাসিয়া সংসার টেনে নিয়ে গেল মরে। তুই শুধু পরাবৃত চোখে জল পড়ে দুয়ারে রহিলি বসে ছবির মতো, আমি দেখে চলে এনু মুছিয়া নয়। চলিতে চলিতে পথে হেরি দুই ধারে, শরতের শস্য ক্ষেত নত শস্য ভারে, রৌদ্র পোহাইছে। তরুষিনী উদাসীন রাজপথ পাশে চেয়ে আছে সারাদিন আপন ছাড়ার পানি। বহে খরবেগ শরতের ভরা গঙ্গা, শুভ্র খণ্ড মেঘ মাতৃর দুগ্ধ পরিতৃপ্ত সুখনিদায়ত, সদ্যোজাত সুকুমার গোবর্ষের মতো নীলাম্বরে শুয়ে। দীপ্ত রৌদ্রে অনাবৃত যুগ যুগান্তর ক্লান্ত দিগন্ত বৃষ্টিত ধরণীর পানে চেয়ে ফেলেন নিঃশ্বাস। কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী। চলিতেছে যতদূর, শুনিতেছে একমাত্র মর্মান্তিক সুর, যেতে আমি দিব না তোমায়। ধরণীর প্রান্ত হতে নীলাভ্রে সর্বপ্রান্ত তীর, ধ্বনিতেছে চিরকাল অনাদ্যন্ত রবে, যেতে নাহি দিব, যেতে নাহি দিব। সবে কহে যেতে নাহি দেব, তৃণ ক্ষুদ্র অতি তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী কহিয়েছেন প্রাণপণে, যেতে নাহি দেব। আয়ুক্ষীণ দীপমুখে শিখা নিব নিব, আঁধারের গ্রাস হতে কে টানিচ্ছে তারে, কহিতেছে শতবার যেতে দিব না রে। এ অনন্ত চরাচরে স্বর্গ মর্ত চেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দেব। হায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, চলিতেছে এমনই অনাদিকাল হতে। প্রলয় সমুদ্র বাহে সৃজনের স্রোতে, প্রসারিত বাক্র বাহু জ্বলন্ত আঁখিতে, দিব না যেতে। ডাকিতে ডাকিতে হুহু করে তীব্র বেগে চলে যায় সবে, পূর্ণ করি বিশ্ব তট আর্ত কলরবে। সম্মুখ উর্মিরে তাকে পশ্চাতের ঢেউ, দিব না যেতে, নাহি শুনে কেউ, নাহি কোনো সাড়া। চারিদিক হতে আজি অবিশ্রাম কর্ণে মোর উঠিতেছে বাজি, সেই বিশ্ব মর্মভেদী করুণ ক্রন্দন মোর কন্যা কণ্ঠস্বরে। শিশুর মতন বিশ্বের অবোধ বাণী, চিরকাল ধরে যাহা পায় তাই সে হারায়। তবু তোরে শিথিল হলো না মুষ্টি, তবু অবিরত সেই 4 বৎসরের কন্যাটির মতো অখণ্ড প্রেমের গর্বে কহিছে সে ডাকি, যেতে নাহি। ম্লান মুখ অশ্রু আঁখি দণ্ডে দণ্ডে পলে পলে টুটিছে করো, তবু প্রেম কিছুতে না মানে পরাভব। তবু বিদ্রোহের ভাবে রুদ্ধ কণ্ঠে কয়, যেতে নাহি দেব। যতবার পরাজয় ততবার কহে, আমি ভালোবাসি যারে, সে কি কবু আমা হতে দূরে যেতে পারে? আমার আকাঙ্ক্ষা সময় এমনও আকুল, এমন সকল পাড়া এমনও আকুল, এমন প্রবল বিশ্বে কিছু আছে আর, এত বলি দর্প ভরে করে যে প্রচার, যেতে নাহি দিব। তখনই দেখিতে পায় শুষ্ক তুচ্ছ ধূলি সম উড়ে চলে যায় একটি নিঃশ্বাসে তার আদরের ধন। অশ্রু জলে ভেসে যায় 2টি নয়ন, ছিন্ন মূল তরু সম পরে পৃথিক তলে, হতগর্ভ নত শির।
তবু প্রেম বলে শতভঙ্গ হবে না বিধির। আমি তার পেয়েছি স্বাক্ষর, দেওয়া মহা অঙ্গীকার, চির অধিকার লিপি। তাই স্ফীত বুকে সর্বশক্তি মরণের মুখের সম্মুখে দাঁড়াইয়া সুকুমার ক্ষীণ তনুলতা বলে, মৃত্যু তুমি নাই, হেন গর্ব কথা। মৃত্যু হাসে বসি। মরণ পীড়িত সেই চিরজীবী প্রেম আচ্ছন্ন করেছে এই অনন্ত সংসার। বিষণ্ণ নয়ন ভরে অশ্রু বাষ্প সম ব্যাকুল আশঙ্কা ভরে চিরকম্পমান। আশাহীন শ্রান্ত আশা টানিয়া রেখেছে এক বিষাদ কুয়াশা। বিশ্বময় আজ যেন পড়িছে নয়ন, দোকানি অবোধ বাহু বিফল বাঁধনে জড়ায় পড়িয়া আছে নিখিলের ক্ষীরে স্তব্ধ সকাতরে। চঞ্চল স্রোতের নীরে পড়ে আছে এক চঞ্চল অচঞ্চল ছায়া, অশ্রু বৃষ্টি ভরা কোনো মেঘের সীমায়া। তাই আজি শুনিতেছি তরুর মর্মরে এই ব্যাকুলতা। অলস উদ্ঘাস্য ভরে মধ্যাহ্নের তপ্ত বায়ু মিছে খেলা করে শুষ্ক পত্রলয়। বেলা ধীরে যায় চলে, ছায়া দীর্ঘতর করি অসত্যের তলে। মেঠো সুরে কাঁদে যেন অনন্তের বাঁশি বিশ্বের প্রান্তর মাঝে। শুনিয়া উদাসী বসুন্ধরা বসিয়া আছেন এলো চুলে। দূর ব্যাপী শস্যকৃতে জাহ্নবীর কুলে একখানি রৌদ্রপীত হিরণ্য অঞ্চল বক্ষ টানিয়া। স্থির নয়ন যুগল দূর নীলাম্বরে মগ্ন, মুখে নাহি বাণী। দেখিলাম তার সেই স্নান মুখখানি, সেই দ্বারপ্রান্তে লীন স্তব্ধ মর্মাহত মোর 4 বৎসরের কন্যাটির মতো। তো এই যেতে নাহি দেব রবীন্দ্রনাথের এই কাব্য সোনার তরীতে যেটা আছে আমি এখন যেটা পড়লাম, সেটা সাহিত্য বা যারা সাহিত্য বোঝে প্রত্যেকটার মানে এতটাই সুন্দর, মানে এতটা ভিতরোক্তি ছুঁয়ে যায়, যেটা পড়লে বোঝা যায় যে একটা মানুষকে ছেড়ে যাওয়া বা একটা মানুষ চলে যাওয়ার পর যে কতটা কষ্ট হয়, সেটা এখানে শুধু একটা মানুষের মধ্য দিয়ে কবি প্রকাশ করেছে একটা প্রকৃতির মধ্য দিয়ে। তেমনি একটা বসুন্ধরা, মানে আমাদের বসুন্ধরা বলতে আমরা যেমন পৃথিবী বুঝি, তো বসুন্ধরা এখানে কবির কাছে মা। সেই মা যেমন, মায়ের যে বর্ণনা এতটা সহজ, এতটা সরল হতে পারে, সেটা এই কবির ভাষায় না পড়লে আমরা কোনোদিনও বুঝতাম না। এখানে বলছে, বসুন্ধরা বসিয়া আছেন এলো চুলে, দূরব্যাপী শস্যক্ষেতে জাহ্নবীর কুলে, একখানি রৌদ্রপীত হিরণ্য অচঞ্চল বক্ষে টানিতে। একটা সাধারণ মা যেরকম হয়, সেই মায়ের যে একটা ছবি, এটা পড়ার সঙ্গে সঙ্গে মুখের সামনে যেন বা চোখের সামনে আমাদের সেই ছবিটা ফুটে উঠছে। স্থির নয়ন যুগল দূর নীলাম্বরে মগ্ন, মুখে নাহি বাণী। তার সন্তান যখন তাকে ফিরে চলে যাচ্ছে, তার যে বর্ণনা, তার যে মুখের বর্ণনা, সেটা অসাধারণ। একটা মায়ের মুখ যেরকম হয়ে যায় সন্তান চলে যাওয়ার পর বা সন্তান দূরে কোথাও চলে যাওয়ার পর, অনেকেই তো হয়, অনেক সন্তান মায়ের কাছ থেকে ছুটির পর দূরে চলে যায়, দূরে থাকে। সেই সন্তানের মায়ের মুখ যেরকম হয় বা মায়ের মানে ভাবনা চিন্তা যেরকম হয়, উদাসীনতা যেরকম হয়, সেটাই কবি এখানে সুন্দরভাবে ফুটে তুলেছে। একদিকে যেমন তার নিজের আত্মীয়, নিজের পরিজনের কথা মনে তুলে ধরেছেন, তার 4 বৎসরের কন্যাটির কথা তুলে ধরেছেন, তার সাথে প্রকৃতিকে কবি অসাধারণভাবে তুলে ধরেছেন। দুটো যেন মনে হচ্ছে দুটোই মানুষ, এবং দুটো কখনো একা আলাদা মনে হচ্ছে না, মনে হচ্ছে না এটা মানুষ বা এটা প্রকৃতি। এটি আমার কাছে খুব পছন্দের একটি কাব্য, যেতে নাহি দেব। আর একটা আমি দেখছি যদি করা যায়, সেটিও আমার খুব পছন্দের। আবারও বলছি, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি আমার মতো করে চেষ্টা করছি আজকের দিনটাকে স্মরণীয় করে তোলার জন্য। প্রেম ছাড়া রবীন্দ্রনাথ মনে হয় না। দেখুন না, প্রেম সব জায়গাতেই আছে, হয়তো কোথাও কম, কোথাও বেশি, কোথাও দুঃখ, কোথাও হাসি। আমরা রবীন্দ্রনাথকে ঘিরে সবকিছুই পাই। যখনই পড়ি
যেকোনো জিনিস, কাব্য বলুন, গদ্য বলুন, যাবতীয় উপন্যাস বলুন, যাবতীয় ক্ষেত্রেই আমরা প্রেম, ভালোবাসা, দুঃখ, হাসি সবকিছু থাকে। যেরকম আমরা বলি একটা সংসারের ভিতরে যতটুকু গুণ সবার ভিতরে থাকা দরকার, ততটুকু যেন সাহিত্যেও আছে। আর আমরা এটা যদি অনেকেই যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন বা অনেকেই পড়তে ভালোবাসেন এরকম যারা আছেন, তারা দেখবেন অনেক কবিরাই, শুধু রবীন্দ্রনাথের সম্পর্কে বলছি না, আমাদের বাংলায় গর্ব করার মতো অনেকেই আছেন। তো তাদের সবকিছুই পড়ার, আমরা যখন পড়ি উপন্যাস বলুন, যাবতীয় সবকিছুর মধ্য দিয়ে আগামী দিনে প্রজন্মের অনেক উদাহরণ আমরা দেখতে পেতাম। যেটা এখন ঘটছে সেটা তখন কবি ওই উপন্যাসে বলে গেছেন। এটা আমরা পড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারি। এবং যারা বই পড়েন বা যারা অনেকেই আছেন, তারা নিশ্চয়ই এটা আমার কথার সাথে এটা বুঝতে পারবেন যে আমি কি বলার চেষ্টা করছি। আগামী প্রজন্মে কি ঘটবে বা আগামী প্রজন্ম কতটা কি হতে পারে বা আগামী প্রজন্মের শহর কীরকম হতে পারে, সেই সম্পর্কে যেন একটা বিস্তর আইডিয়া সেটা যেন তখনকার সময় কবিদের ভিতর থাক। ভিখারি শিবের কোল সদা গালিয়া আছে, প্রিয়া পার্বতীর অন্তর্গত প্রাপ্ত পাশে। সুখ দুঃখ নিরে বহে অশ্রু মন্দাকিনী, মিনতেশ্বরে কুসুমিত
উত্তরে কবিগুরু কি বলেছিলেন জানেন? বিষই হবে, তবে এর অ্যাকশন খুব ধীরে, কারণ আমি বিগত 60 বছর যাবতই বিষ খাচ্ছি। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যে পেটুক ছিলেন এটা কিন্তু দেখে বেশ বোঝাই যায়। আর রবীন্দ্রনাথ ঠাকুরের খাবারের ব্যাপারে কিন্তু যথেষ্ট অনেক একটা পর্যবেক্ষণ করে একটা খাবার যেমন বানানো হয় সেটা ছিল রবীন্দ্রনাথের। সবকিছু জিনিস খুব নিখুঁত হওয়া চাই। তেমনই ছিলেন মৃণালিনী দেবী। আর একটি ঘটনা আমার খুব ভালো লেগেছে। একবার কালিদাস নাগ ও তার স্ত্রী জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে বেড়াতে এসেছেন। রবীন্দ্রনাথ মৃদু হাস্যে নাগ দম্পতিকে প্রশ্ন করলেন, শিশু নাগতের কোথায় রেখে গেলে? আরেকবার রবীন্দ্রনাথ তার চাকর বনমালীকে তাড়াতাড়ি চা করে আনতে পাঠিয়েছেন, কিন্তু তার আসতে দেরি হচ্ছে দেখে কপট বিরক্তির ভাব দেখিয়ে বললেন, চাকর বটে কিন্তু শুকর নয়। আরো একবার কবিগুরুর দুই নাতনি এসেছেন শান্তিনিকেতনের কলকাতা থেকে। একদিন সেই নাতনি দুজন কবিগুরুর পা টিপছেন, অমনি তিনি বলে উঠলেন, পানি পীড়ন না পানি পীড়ন। প্রথমটায় তারা কিছুতেই বুঝতে পারলেন না, পরে কথাটার অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে খুবই মজা পেয়েছিলেন। এমনই অনেক ছোট ছোট ঘটনা রবীন্দ্রনাথকে ঘিরে আছে, যা শুনে বা যা পড়ে আমাদের খুবই ভালো লাগে। তো এইভাবে আমরা এই দিনগুলিকে যদি স্মৃতির মধ্য দিয়ে কাটাতে পারি তাহলে